আসসালামু আলাইকুম। ভার্সিটি অ্যাডমিশন ইংলিশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ। আমরা আছি প্র্যাকটিস টেস্ট 6-এ ক্লিস্টোপেলস। এখান থেকে অনেক ফ্যাসেস আছে, বিশেষ করে 4, 5, 6 থেকে বেশি আসে, 2, 3 থেকেও আসে। যেখান থেকে মঞ্চে স্যাররা দিতে পারবেন এবং দিয়ে থাকেন। তো আমরা দ্বিতীয় নম্বর ফ্যাসেসটা পড়বো, কভার করব। তো এটা হচ্ছে রেনেসার ব্যাপারে। আমাদের রেনেসার বিষয়টি জানি যে পুনর্জাগরণ বা পুনরুত্থান কোনো কিছুর আবার এই আর কি। তো প্যাসেজটা পড়ি, এরপরে কোশ্চেনে যাই, তাহলে আনসার করা সহজ হবে। দ্য পিরিয়ড কমনলি নোন অ্যাজ রেনেসা, অর্থাৎ একটা পিরিয়ড যেটাকে সবাই আমরা জানি, একেবারে সবাই জানে রেনেসা হিসেবে, বা পুনর্জন্ম, পুনর্জাগরণ। কিসের পুনর্জাগরণ সেটা বলবো। 1400 থেকে 1600 পর্যন্ত বিজ্ঞান ইন ফ্লোরেন্স, ইতালির ফ্লোরেন্সে শুরু হয়েছিল 1400 থেকে 16। তাহলে এই হচ্ছে সময়কাল। ইট রিপ্রেজেন্টেড এ রিনিউড ইন্টারেস্ট ইন গ্রিক অ্যান্ড রোমান আর্ট অ্যান্ড লিটারেচার। তো এটা রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে। কিসের প্রতিনিধিত্ব করে? নতুন করে আগ্রহ জন্মানো মানুষের বর্ণের ভিতরে গ্রিক এবং রোমান আর্ট এবং লিটারেচার, সাহিত্য কর্মে বা আর্টে মানুষের পুনরায় ইন্টারেস্ট জন্মানোকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ রেনেসাস এই সময় 14 থেকে 1600 থেকে মানুষজন আবার পুনরায় গ্রিক এবং রোমান আর্ট এবং সাহিত্য পড়া শুরু করলো। এবারে দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ইন আর্ট ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে আর্টের ক্ষেত্রে যে বড় অ্যাচিভমেন্টটা হয়েছিল সেগুলো ছিল দ্য পারফেকশন অফ ডেপথ পার্সপেক্টিভ। কি ছিল পারফেকশন? পারফেকশন মানে হচ্ছে কোনো একটা আর্ট করা বা কোনো কিছুতে কোনো একটা চিত্র আঁকলে, হ্যাঁ, আমরা এই যে পড়ি যে বিভিন্ন অর্থাৎ ইয়াতে আমরা জিকে যখন পড়ি তখন ওইখানের মধ্যে অনেক আর্টিস্টদের, বড় বড় আর্টিস্ট, যে ইতালির বড় বড় আর্টিস্টদের নাম, মাইকেল অ্যাঞ্জেলো এই ধরনের আর্টিস্টদের কথা আছে। তো ওনাদের বিভিন্ন ভিনসেন্ট ভিন গক, এদের বিভিন্ন আর্ট কর্ম এবং এদের কথা আমরা পড়ি। তো কি হয়েছে এই সময়টায়? পারফেকশন অর্থাৎ আর্টের যে পারফেকশন ছিল, একেবারে পূর্ণাঙ্গ সব দিক দিয়ে একটা আর্ট যে 100% ফুটে উঠতো, সেটা অফ ডেপথ পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ মানে হচ্ছে কোনো একটা চিত্রকর্মের সবকিছু পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণের পরে যদি দেখা যায় যে এখানে একেবারে 100% এটা দারুণ, তখনই এটাকে বলা হয়, মানে আর্টের ক্ষেত্রে পার্সপেক্টিভ বলা হয়। তো এই আর্টের পার্সপেক্টিভের দৃষ্টিকোণ থেকে এগুলো ছিল পারফেক্ট, ওই আর্টগুলো। ইউজ অফ কালার, এবং ওই আর্টের মধ্যে যে কালারের ইউজ ছিল এগুলো পারফেক্ট। অ্যান্ড ইফেক্ট অফ লাইটস অ্যান্ড শ্যাডো, এবং এখানে আর্টের মধ্যে যে চিত্রকরের মধ্যে লাইট এবং শ্যাডোর যে ইউজ করা হতো সেগুলো পারফেক্ট ছিল। এটাই ছিল ওই সময় রেনেসাঁ যুগের সবচেয়ে বড় অর্জন। একটা সমাজের একটা চিত্রকে, মানে পুরো সমাজের একটা চিত্রকে একটা আর্টের মধ্য দিয়ে, জাস্ট একটা ক্যানভাসের মধ্যে একজন আর্টিস্ট আর্ট করে পুরো জিনিসটাকে উনি ক্লিয়ার করে দিতেন। এই জন্য ওনাদের আর্টগুলো ছিল কোটি কোটি ডলার দামের আর্ট। মোনালিসার আর্ট আছে এরকম। এবার আর্টিস্ট অ্যাক্রস ইউরোপ ইমপ্রুভড, অর্থাৎ পুরো ইউরোপের আর্টিস্টরা উন্নতি করেছিলেন অন অ্যানশিয়েন্ট আর্টিস্ট টেকনিক্স, প্রাচীন আর্টিস্টদের যে টেকনিক, যে গ্রিক এবং রোমানদের যে আর্টিস্টরা ছিল তাদের যে টেকনিক ছিল সেগুলো তারা ইমপ্রুভ করেন অ্যাজ নো আদার পিরিয়ড হ্যাড ডান, এবং এইরকম আর অন্য কোনো পিরিয়ডে হয় নাই। ওনারা ওই সময় যেরকম উন্নতি করতে পেরেছিলেন। দ্য লার্নড মানে শিক্ষিতরা, শিক্ষিত মানুষরা, ওয়ার স্টাডিং গ্রিক অ্যান্ড রোমান এবং গ্রিক ভাষা শেখা শুরু করলো। টু রিড দ্য অ্যানশিয়েন্ট লিটারারি ক্লাসিক্স, প্রাচীন লিটারারি ক্লাসিক পড়ার জন্য তারা এই গ্রিক এবং রোমান পড়া শুরু করলো, ভাষা পড়া শিখে শুরু করলো। দেয়ার ওয়ার মেনি অ্যাডভান্সেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স এবং টেকনোলজিতে অনেক এগিয়ে গেল তারা, অ্যাডভান্সমেন্ট পেল। ডিসকভারিজ, এবারে ডিসকভার করলো ইন দ্য নিউ ওয়ার্ল্ড মানে হচ্ছে আমেরিকাকে তারা ডিসকভার করলো। অ্যান্ড চেঞ্জেস ইন রিলিজন, এবং রিলিজনের মধ্যে, ধর্মে অনেক চেঞ্জ চলে আসলো। আমরা জানি খ্রিস্টিয়ানিটির মধ্যে বিভিন্ন ধরনের উদ্ভট কথাবার্তা আছে, অনেক কিছু আছে যেগুলো ইলজিক্যাল। তো সায়েন্সের ডেভেলপমেন্টের কারণে ওদের আর এগুলো হয়নি, বাস ওই যাজকেরা আস্তে আস্তে তাদের গ্রাউন্ডটা হারাই ফেলছে আর কি। দ্য গ্রোথ অফ ইউনিভার্সিটিস, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে বেড়ে ওঠা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো থ্রু আউট ইউরোপ, পুরো ইউরোপে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হেল্পড, সাহায্য করলো ক্রিয়েট এ মোর এডুকেটেড মিডল ক্লাস, মানে একটা মিডল ক্লাস গড়ে তুলতে সাহায্য করলো। পুরো ইউরোপে বিশ্ববিদ্যালয় ছড়াই পেলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয় গড়ে উঠলো এবং একটা শিক্ষিত মিডল ক্লাস গড়ে উঠলো।
দ্যাট ওয়াজ টু টেক ওভার রানিং, পরে তারা মানে গভর্নমেন্ট চালানো শুরু করলো, অর্থাৎ রাষ্ট্রে তারা ক্ষমতা পেয়ে গেল রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন সেক্টরে, এবং তারা গভর্নমেন্ট রান করা শুরু করলো উইদিন দ্য ফলোইং সেঞ্চুরিজ, এই পরবর্তী কয়েক সেঞ্চুরি ধরে। এই নেপোলিয়ন সবগুলো এরকম এই মিডল ক্লাসের মধ্যে থেকে ওনারা উঠে এসেছিলেন। ইউরোপ হ্যাড কাম আউট অফ দ্য ডার্ক এজ, ইউরোপ তাদের যে ডার্ক এজ ছিল, যে অন্ধকার যুগ ছিল, সেখান থেকে বেরিয়ে এসেছে। দিস আইডিয়া অফ রিবার্থ ইন লার্নিং, অর্থাৎ এই যে পড়াশোনার মধ্যে যে আইডিয়ার পুনর্জন্মানো, ক্যারেক্টারাইজড দ্য ইপোক মানে হচ্ছে যোগ, ইন হিস্ট্রি ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ কি বলছে, দিস আইডিয়া অফ রিবার্থ ইন লার্নিং, অর্থাৎ পড়াশোনার পুনর্জন্মের যে একটা আইডিয়া, যে ধারণা, এটাকে ক্যারেক্টারাইজ করা যায়। ক্যারেক্টারাইজ মানে কি বৈশিষ্ট্যমণ্ডিত করা যায় আদার ইপোকস ইন হিস্ট্রি, অন্য যোগ, ইতিহাসের অন্য একটা যোগ হিসেবে ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন অংশে। বুঝতে পারছি? অর্থাৎ এটাকে ক্যারেক্টারাইজ করতে পারি আমরা, যে বিভিন্ন সময় যখন একটা জাতি বুঝতে পারলো যে আমাদের সবকিছু তো আমাদের কিন্তু কিছুই, আমাদের তো যা আছে দেখা গেলে আমরা তো পারবো না কোনো কিছু করতে যদি আমাদের এডুকেশনটা না থাকে, তাহলে আমাদেরকে এডুকেটেড হইতে হবে, আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে। তখনই গিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় এরকম পুনর্জন্মের আবার উত্থান, রিবার্থ, রেনেসাঁ মানে রিবার্থ। এবার এখানে একটু হিস্ট্রির কথা বলতেছে অতীতকালের। ইন এডি 800, অর্থাৎ 18 শতকে, এডি মানে হচ্ছে, এখন আমরা হচ্ছে 2024, তো তখন ছিল 800 শতকে শার্লমেগান, উনি শার্লমেগান বিজ্ঞান দ্য কিং অফ দ্য ফ্র্যাঙ্কস, অর্থাৎ ফ্র্যাঙ্কদের রাজা ছিলেন, অ্যান্ড হি ইনিশিয়েটেড দ্য ক্যারোলিঞ্জিয়ান রেনেসান্স, এবং তিনি ক্যারোলিঞ্জিয়ান রেনেসাঁ শুরু করলেন, ক্যারোলিঞ্জিয়ার যে পুনরুত্থান সেটা শুরু করলেন, which lasted until the end of the 9th century, যেটা 9th century শেষ পর্যন্ত ছিল। বুঝতে 100 বছরের মতো ছিল, মানে 8 থেকে 200 বছরের মতো ছিল। এরপরে দিস পিরিয়ড সব বিউটিফুল অ্যান্ড মোর মডার্ন সিটিস, এই সময় দেখা গেল যে অনেক সুন্দর এবং অনেক আধুনিক শহর দেখেছিল বা এই সময় প্রত্যক্ষ করা গেছে। এরপরে প্যাটার্ন অন রোমান আর্কিটেক্ট, ওই শহরগুলো নির্মাণ করা হয়েছিল রোমান আর্কিটেক্টের উপর, রোমান স্থাপত্য শৈলীর উপরে ডিপেন্ড করে। শার্লমেগান স্টিমুলেটেড, শার্লমেগান জোর দিয়েছিলেন লার্নিং, পড়াশোনায়, অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য আর্টস, এবং আর্টসের উন্নতিতে। স্পন্সর্ড এ প্যালেস একাডেমি, একটা প্যালেস একাডেমিকে উনি স্পন্সর করেছিলেন, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, মানে এটা রয়্যাল একাডেমি বলা যায়। ওনার যে মানে রাজাদের বা নোবেল শ্রেণীর যে একটা ইয়ে থাকে, অর্থাৎ অবস্থান থাকে, সেটা তো উনি ওই একাডেমিতে নোবেলরা যারা ছিল তারা উচ্চবর্গের মানুষজন শিক্ষা দীক্ষা অর্জন করতো, ওইটাকে উনি স্পন্সর করেছেন। ইস্টাবলিশিং কারিকুলাম, একটা কারিকুলাম, শিক্ষা কারিকুলাম উনি প্রণয়ন করেন ইন স্কুলে ফর দ্য নোবেলিটি, এই যে নোবেলিটিদের জন্য, সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের জন্য। ক্রিয়েটেড লাইব্রেরি তিনি নির্মাণ করেন। এখন এখানে একটু বর্ণনা দিচ্ছে, এ ক্যারি ওভার ফ্রম আলেকজান্ড্রিয়া, অর্থাৎ আলেকজান্ড্রিয়া থেকে এটাকে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, ক্যারি ওভার ইজিপ্ট অফ অর্থাৎ ইজিপ্টের যে 3323 বিসি থেকে যে একটা আলেকজান্ড্রিয়ার লাইব্রেরি ছিল, ওই লাইব্রেরির যে রেমিনেন্ট ছিল, অর্থাৎ যে বাকি যা কিছু ছিল, এটাকে উনি ওখানে নিয়ে যায়। অ্যান্ড চেঞ্জড রাইটিং টু অ্যান ইমপ্রুভড স্টাইল অফ স্ক্রিপ্ট, এবং তিনি রাইটিংটাকে চেঞ্জ করেন স্টাইল অফ স্ক্রিপ্টে, অর্থাৎ একটা উন্নত স্ক্রিপ্টে উনি রাইটিংটাকে নিয়ে যান। কিয়েভিয়ান রুশ, আর একটা ঘটনা বলতেছে, কিয়েভিয়ান রুশ আমরা জানি বর্তমানে যে ভ্লাদিমির পুতিনের দেশ, রাশিয়া এবং ইউক্রেন এগুলা। রেনেসাঁ অলসো এনজয়েড এ সেঞ্চুরি অফ রিবার্থ, এইটা হচ্ছে রেনেসাঁ, রিবার্থ মানে রেনেসাঁর একটা রেনেসাঁ দেখেছিল সাম 200 ইয়ার্স, প্রায় 200 বছরের মতো। লেটার আন্ডার দ্য এবল রুলার, মানে যোগ্য একজন নেতা অফ ইউরোস্লাভ দ্য ওয়াইজ, ওনার নাম ছিল এটা। ওনার আন্ডারে প্রায় 200 বছরের মতন একটা রেনেসাঁ দেখেছিল রাশিয়া। ওকে, লাইক শার্লমেগান মেগানের মতো হি ফাউন্ডেড স্কুল, তিনি স্কুল প্রতিষ্ঠা করেন, ইস্টাবলিশিং লাইব্রেরি প্রতিষ্ঠা করেন, অ্যান্ড ব্রট অ্যাবাউট মেনি আর্কিটেকচারাল অ্যাচিভমেন্ট, এবং বিভিন্ন স্থাপত্য নিদর্শনের উন্নতি সাধন করেন, অর্জন করেন সেটা। এখন 11 নম্বর কোশ্চেন আসি, হুইচ ওয়াজ দ্য আর্লিয়েস্ট পিরিয়ড অফ দ্য রিবার্থ মেনশন, কোনটা একেবারে আধুনিক, কোনটা যে রিবার্থের কথা বলা হচ্ছে আধুনিক কোনটা, সেটা হচ্ছে রোমান। এই যে আমরা একটু যে বলে রেনেসার কথা, সেটা হচ্ছে আধুনিক, আর্লিয়েস্ট মানে আধুনিক। উইচ সিটি ডিড শার্লমেগান টুক আপন অ্যাজ এ মডেল ফর দিস আর্কিটেকচারাল ইমপ্রুভমেন্ট, শার্লমেগান যে সিটির উন্নয়ন করেছেন সেটা কিভাবে করেছেন সেটা আমরা দেখেছি একটু আগে, যে রোমানের আদলে তিনি করেছেন। ওকে, তো এখানে যদি আমরা দেখি তিনি কিভাবে করেছেন, শার্লমেগানের
এই যে শালমেগান, এই যে এখানে বলা আছে শালমেগান স্টিমুলেটেড লার্নিং, এই যে সিটিস, এই যে দিস পিরিয়ড সব বিউটিফুল অ্যান্ড মডার্ন সিটি স্যাটার্ন অন রোম আর্কিটেক্ট। রোমান আর্কিটেক্টের উপরে ভিত্তি করে উনি অনেক আধুনিক শহর দিয়েছিলেন, দারুণ শহর দিয়েছিলেন, এটাই। তারপর আবার আর্লি কোনটা হয়েছিল? আর্লি হয়েছিল যে বর্তমান মডার্ন যেটা, সেটা হচ্ছে যে রেনেসার কথা বলেছে, শুরুতেই বলেছে, এটা হচ্ছে রেনেসা। তো রেনেসাটাই সর্বপ্রথমে থাকবে, তো এইটা হচ্ছে আর্লিস্ট। তারপরে আমরা আসি 13 নম্বরে, all of the followings are mentioned as characteristic of the period of Renaissance except, মানে সবগুলো রেনেসার ক্যারেক্টারিস্টিক, কোনটা বাদে? তো রেনেসার মধ্যে আমরা জানি এডুকেশন ইমপ্রুভমেন্ট হয়, তারপরে আর্কিটেকচারাল অ্যাডভান্সমেন্টস থাকে, দ্য ক্রিয়েশন অফ লাইব্রেরি থাকে, সকল ইয়েতে ছিল। তো কি ছিল না? স্ট্যাটাসকো, মেইনটেইন দি স্ট্যাটাসকো। স্ট্যাটাসকোর বিষয়টা ছিল। স্ট্যাটাসকো মানে কি? স্ট্যাটাসকো মানে হচ্ছে কারেন্ট সিচুয়েশনকে মেনটেন করা, কি স্ট্যাটাসকো বলে। অর্থাৎ বর্তমান আমাদের সমাজের যে অবস্থা, ওই অবস্থাকে যদি আপনি মেনটেন করেন সেটাকে বলবো হয় স্ট্যাটাসকো। এবং উন্নতি করতে না চান, ওই অবস্থা থেকে বেরিয়ে কোনো একটা নতুনত্বের দিকে না জানলে, সেটা হচ্ছে স্ট্যাটাসকো। 14, হোয়াট ক্যান উই অ্যাজিউম অ্যাবাউট ইউরোস্লাভ? ইউরোস্লাভের ব্যাপারে আমরা কি ধারণা নিতে পারি? হি ওয়াজ ডিম্যান্ডেড, হি ওয়াজ এ কম্পিটেন্ট লিডার, তিনি একজন যোগ্য লিডার ছিলেন। হি ওয়াজ ইনএপ্ট, তিনি অদক্ষ ছিলেন, বা দক্ষ ছিলেন, সরি ইনএপ্ট মানে অদক্ষ, এফট মানে দক্ষ। হি ওয়াজ ক্রুয়েল, তিনি নিষ্ঠুর ছিলেন। কি ছিলেন? তাহলে এখানে আমরা ইউরোস্লাভে যে দেখা যাচ্ছে যে কি, যে রুশিয়ান, এই যে এখানে লেখা আছে কিয়েভিয়ান রুস অলসো এনজয়েড এ সেঞ্চুরি অফ রিবার্থ সাম 200 ইয়ার্স লেটার আন্ডার দ্য অ্যাবল রুল। এই যে এখানে বলা আছে আন্ডার দ্য অ্যাবল রুল অফ ইউরোস্লাভ দ্য ওয়াইজ, ইউরোস্লাভ দ্য ওয়াইজ এর আন্ডারে। তাহলে আমাদের আনসার হচ্ছে বি। এবারে 15, দ্য ওয়ার্ড ক্যারি ওভার ইন লাইন 23 মিন মোস্ট নিয়ারলি দ্য সেম এজ। ক্যারি ওভার মানে কি? ক্যারি ওভার মানে হচ্ছে রেমনেন্ট, মানে যা বাকি ছিল তা, এটা। অর্থাৎ তিনি ওই যে ক্যারি ওভার করে নিয়েছিলেন আলেকজান্দ্রিয়া থেকে। এই যে এখানে বলা আছে যে এই ক্যারি ওভার ফ্রম আলেকজান্দ্রিয়া টু ইজিপ্ট, অর্থাৎ 3323 যে লাইব্রেরি ছিল সেইটাকে তিনি নিয়ে এসেছিলেন। এবারে দেখা যাচ্ছে 16, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ডু অল থ্রি পেরিয়ডস হ্যাভ ইন কমন? তিনটা পেরিয়ডের কোন জিনিসটা কমন? এ কনসেপ্ট অন এডুকেশন এন্ড লার্নিং, তাহলে এইটাই তো মনে হচ্ছে কমন। তারপর দেখি এ ডিজায়ার ফর অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সবগুলো তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু ওরকম ছিল না, কারণ শার্লমেগানের ওইখানে কিন্তু সায়েন্সের কথা বলা নাই, তারপরে ইয়ের কথাও বলা নাই, সায়েন্সের কথা বলা, কিয়েভিয়ান রুসের এখানেও সায়েন্সের কথা কোনো কথা বলা নাই। ফাউন্ডেড স্কুলের কথা, স্টাবলিশ লাইব্রেরি, ব্রট অ্যাবাউট মেনি আর্কিটেকচার অ্যাচিভমেন্ট, কিন্তু সায়েন্সের কথা বলা নাই এখানে, তাহলে এটা বলা যাচ্ছে না। এই জন্য অ্যাভারশন মানে বিমুখতা, লাইব্রেরির প্রতি বিমুখতা ছিল না, উল্টে ছিল, লাইব্রেরির প্রতি ইন্টারেস্ট ছিল। অ্যান্ড ইন্টারেস্ট ইন ট্রাভেলিং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এটার কথা বলা নাই। তাহলে এইখানে আমাদের আনসার হচ্ছে এ। এখানে কি এ কনসার্ন ফর এডুকেশন অ্যান্ড লার্নিং। ওকে, এবার আসে 17, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রেনেসা মিন ইন দ্য কন্টেক্সট অফ দিস থ্রি সিভিলাইজেশন? মানে তিনটে সিভিলাইজেশনের রেনেসা মানে কি? ইমপ্রুভিং অন দ্য বেসিক প্রিন্সিপালস অফ দ্য ফার্স্ট কালচার, মানে অতীতের যে কালচার ছিল ওই কালচারের উপর ভিত্তি করে ইমপ্রুভ করা, মানে বর্তমান সমাজকে ইমপ্রুভ করা, সেটা। ট্রাইং টু ডু এভরিথিং অ্যাজ দ্য এনশিয়েন্ট হ্যাড ডান, অর্থাৎ এনশিয়েন্টে যা করেছিল তা করা, একেবারে পূর্ণাঙ্গ তা করা। হেল্পিং টু মেনটেন রোমান কালচার টু এনি কস্ট, রোমান কালচারকে যে কোনো মূল্যে মেনটেন করা। টিয়ারিং ডাউন এক্সিস্টিং বিল্ডিংস অ্যান্ড ইউজিং রোমান আর্কিটেকচারাল টেকনিক্স ফর নিউ ওয়ান্স, বর্তমানে বিল্ডিং টিল্ডিং সব ভেঙে ফেলে রোমান আর্কিটেক্ট অনুযায়ী ফলো করে বিল্ডিং বানানো, এটা না। তাহলে এইখানে রেনেসা মানে কি? এটা ইমপ্রুভিং অন দ্য বেসিক প্রিন্সিপালস অফ দ্য ফার্স্ট কালচার। এরপরে দেখা যাচ্ছে 18, উইচ অফ দ্য রেনেসান্স পিরিয়ড লাস্টেড দ্য লংগেস্ট? কোনটা সবচেয়ে বেশি সময় ধরে ছিল, লাস্ট লং করেছিল? কি ইতালিয়ান, কারণ ইতালিয়ান বলা আছে। ইতালিয়ানটা কত ছিল? 14 থেকে 1600, এখনো বর্তমানে তো ইতালিয়ানটা আছে। এখন উইচ রেনেসান্স হ্যাড দ্য মোস্ট ওয়াইড স্প্রেড অ্যান্ড লাস্টিং ইফেক্ট অন ফিউচার জেনারেশন? কোনটা ফিউচার জেনারেশন করবে, বেশি ইফেক্ট করবে? ইতালিয়ানটা। এখন এটার প্রভাব রয়ে গেছে পৃথিবীতে। মেইনটেইন দ্য আইডিয়া অফ দিস প্যাসেজ ইজ দ্যাট, দ্য মেইন আইডিয়া অফ দিস প্যাসেজ ইজ দ্যাট, এই প্যাসেজের মেইন আইডিয়া কি? থ্রু আউট দ্য হিস্টোরি দেয়ার হ্যাজ বিন এ রিবার্থ অফ আইডিয়া অ্যান্ড এফোর্ট টু কপি উইদাউট ক্রিয়েটিং এনি নিউ, কোনো নতুনত্ব ক্রিয়েট করা ছাড়া শুধু কপি মারা না, এরকম মানে অন্য কালচারকে না, এর কথা বলা নাই। বলা আছে যে অন্য অতীতের কালচার উপর ভিত্তি করে নিজের কালচারকে মডিফাই করা।
অনলি ওয়েস্টার্ন ইউরোপ ওয়াজ ইন্টারেস্টেড ইন রিবার্থ, শুধুমাত্র ওয়েস্টার্ন ইউরোপই ছিল রিবার্থের প্রতি ইন্টারেস্টেড। দ্য পিরিয়ড অফ রিবার্থ স গ্রেটার অ্যাডভান্সেস ফর ইচ কালচার, অর্থাৎ রিবার্থের যে পিরিয়ডটা সেটা দেখেছিল গ্রেটার অ্যাডভান্সেস, অর্থাৎ গ্রেটার অ্যাডভান্স দেখেছিল ফর ইচ কালচার। পিরিয়ড অর্থাৎ দ্য পিরিয়ডস অফ রিবার্থের তো রেনেসার যে পিরিয়ডগুলো স গ্রেটার অ্যাডভান্সেস ফর ইচ কালচার, মানে প্রত্যেকটা কালচারে তারা অনেক অ্যাডভান্সমেন্ট আনতে পেরেছিল। তাহলে এটি হচ্ছে আনসার সি। তারপর দেখি ডি নাম্বার, রিবার্থ অফ কালচার ডাজ নট ডিপেন্ড অন আউটসাইডার ইনফ্লুয়েন্সেস, আউটসাইডার ইনফ্লুয়েন্সের উপর ডিপেন্ড করে না রিবার্থ কালচার, মানে পুনর্জন্ম না, এটা সম্পূর্ণ অনেকাংশে ডিপেন্ড করে আউটার কালচার থেকে মানুষ শিক্ষা নিয়ে নিজের কালচারকে ডিপেন্ড করে। তাহলে আমাদের আনসার এখানে সি হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফেসেস 2। তো ফেসেস 3 আমি দিব ইনশাল্লাহ। গ্যালাটিন ইজ এ প্রোটিন সাবস্টেন্স দ্যাট কামস ফ্রম দ্য স্কিনস অফ বোনস অফ অ্যানিমালস। তো এটা একটু সাইন্টিফিক ফেসেজ, তো আমরা এটাও কভার করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায়।